নমস্কার, সিএনএন 24 সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি প্রণয় আচার্য। প্রথমে বিস্তারিত সংবাদ। শিলচরের পাশে 870 একর জমিতে একটি আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপন করা হবে বললেন রাজদীপ রায়। লোহারবন্দে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার বিনামূল্যে রান্নার গ্যাসের কানেকশন তুলে দিলেন বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। 3 মাসের মাথায় যুবকের রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য রংপুরে। শিলচর কালাইন সড়কে ভয়াবহ দুর্ঘটনা, অটোগাড়ির ধাক্কায় গুরুতর আহত স্কুল ছাত্র। এবারে বিস্তারিত সংবাদ। শিলচরে একটি আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপন করা হবে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে শিলচরে আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের জন্য মন্ত্রিসভায় অনুমোদন করেছে। ইতিমধ্যে শিলচরের কাছে 870 একর জমি ঠিক করা হয়েছে। নতুন বছরে অর্থাৎ জানুয়ারিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আনুষ্ঠানিকভাবে শিলচরের এই নতুন বিমানবন্দর ঘোষণা করবেন। মঙ্গলবার শিলচরের নিজের বাসভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সাংসদ ডক্টর রাজদীপ রায় একথা জানান। এদিন সাংসদ রায় শিলচরে নতুন করে বিমানবন্দর স্থাপনের পাশাপাশি আরো বেশ কয়েকটি সুখবর দেন। একটা হইল কি আমরা জিসি কলেজ, কাছার কলেজ এবং করিমগঞ্জ কলেজের নেক্সট লেভেলে আপগ্রেডেশন করার লাগিয়া কতটুকু হইব না হইব আমি এট দিস স্টেজ কইতে পারি না, তবে দে আর ভেরি পজিটিভ অ্যাবাউট জিসি কলেজ। জিসি কলেজ সম্বন্ধে আমি মুখ্যমন্ত্রীরাও আগে কইয়া রাখলাম, তো তারা এগুলা জিনিস একটু এক্সপ্লোর করে কিতা হইতেছে না হইতেছে। 2 নম্বর প্রভিন্সিয়ালাইজেশন অফ দ্য কমার্স ডিপার্টমেন্ট অফ রাধা মাধব কলেজ সম্বন্ধেও আমি অলরেডি চেষ্টা করিয়া আগামী দিনে আশা করি কোনো একটা পজিটিভ জিনিস আমরা শুনতে পারবো, এবং এটাই আমার স্টেট গভর্নমেন্ট রিলেটেড অ্যাক্টিভিটি আছে। বাকি আর তো ল্যান্ড অনেক সময় কিতা হয় যে দিস answers that are given by the departmental officers, these are গতানুগতিক answers by. If you go to the minister কালকে রাত্রে ডিসকাশনটা কিতা হইছে দ্যাট মিনিস্টার উইল টেল। এবং আমি এতটুকু জানি যে মাল্টি মডেল লজিস্টিক পার্ক সম্বন্ধে এখানের মধ্যে বড়খোলাতে নদীর পাড়ে জায়গা অলরেডি আইডেন্টিফাই হয়েছে, এবং এখানের মধ্যে অলরেডি কিছু মানুষে ইনস্টিগেট করিয়া যাতে এই প্রজেক্টটা যাতে না হয় এটার লাগিয়া মানুষে খুচাখুচি আরম্ভ করছে। আর আমরা সরকার ইজ ভেরি ভেরি ফোকাসড। We will identify the land, we will acquire the land and we will do the multimodal logistic park. বিরোধীরা বহুত কথাই কইতেছে, আর আমরা বিগত 7 বছরে প্রমাণ করিয়া দিছি যে কোনো ধাপ্পাবাজিতে আমরা চলি না। আমরা মহাসড়কের কাছ থেকে আরম্ভ করিয়া রেল ব্রডগেজের লাইন শিলচর শহরের দোকানের থেকে আরম্ভ করিয়া ব্রডগেজ ত্রিপুরাতে লইয়া যাওয়া, ব্রডগেজ মণিপুর লইয়া যাওয়া, ব্রডগেজ মিজোরাম লইয়া যাওয়া, সব দিকেই আমরা ধাপে ধাপে অগ্রসর হইতেছি। যেই যত আমরা ইট পাটকেল মারুক না কেন আমরা নিজের পজিটিভ ক্রিটিসিজম হিসাবে নিয়ে আমরা আগে বাড়তেছি। বাইপাস যেটা সোনাবাড়ি ঘাট কাশীপুরের লগে আছে, ওল্ড সদরঘাট ব্রিজের রিপেয়ার, আর বালাছলা টু এংলাবাড়ি ভায়া কাঠাকাল এরকম আর একটা রাস্তার সম্বন্ধে আমি তার কাছে চিঠি লিখলাম। এগুলারও তাই রিপ্লাই আমারে দিছেন, এবং সব ব্যাপার লইয়া তাই আমারে কইছেন যে আমি ইন দ্য মিন টাইম লেট মি কালেক্ট অল ডিটেলস তাই তান ওএসডি এন্ড তান সেক্রেটারিরা ইনস্ট্রাকশন দিয়া দিছেন, বিশেষ করিয়া 4 লেন এক্সপ্রেসওয়ে। এবং আমি যে আরো চিঠিগুলা লিখলাম এটা সম্বন্ধে তাই কইছেন যে রিপোর্ট আমি সব কালেক্ট করলে আই উইল কল ইউ টু দিল্লি অ্যারাউন্ড ফার্স্ট উইক অর সেকেন্ড উইক অফ জানুয়ারি। আমরা আবার বইয়া মিটিং করবো, অ্যান্ড সাউথ আসামের যতগুলা রোড প্রজেক্ট আছে আমরা রিভিউ করবো। এরকম একটা চিন্তা তাই রাখুন, মনে পোষণ করুন। আমি আশা করি আগামী দিনে তাই আমারে ডাকবা, অ্যান্ড সাউথ আসামের যতগুলা রোড প্রজেক্ট আছে এইগুলা সম্বন্ধে মন্ত্রীজির লগে আমার কথা হইব, দেখা হইব, অ্যান্ড আমরা আপডেট দিতে পারবো। এবং আমি এটাও কইছি যে প্রোগ্রেসটা আমার টিমও ওই দিন আপনাদের মধ্যে অনেকরে নিয়ে গেছিল। আমারে তারা কথা দিয়া গেছিল যে 750 পাইল আছে, এটা 31 ডিসেম্বরের ভিতরে শেষ হইব। আমার কাছে যেটা খবর আছে প্রায় 600 পাইল শেষ হয়েছে, আরো 150টা পাইল বাকি আছে। এই 150টা পাইল যদি এট দ্য রেট অফ 5টা কি 10টা করে তেও তারা অ্যাটলিস্ট আগামী দিনে আরো 1 মাস সময় লাগবে এই পাইলগুলারে শেষ করতে। তো আমি আশা করিয়া যে পাইলিংয়ে মোটামুটি জানুয়ারি 31 ভিতরে সব পাইলিং যদি শেষ হয়ে যায়, তো মাটির নিচের যেগুলা কাজ আছে এই কাজগুলা শেষ হয়ে যাইব। এবং যে ডেডলাইন আমরা আপনারা কোনো একটা পত্রিকাতে বাইরেছে যে ডেডলাইন মিস হয়েছে না, ডেডলাইন হ্যাজ অলরেডি বিন এক্সটেন্ডেড ফ্রম March 23 to March 22 to March 23.
তাই আমরা আশা করি ডেডলাইন মার্চ 23 থাকবো। এই ডেডলাইনের ভিতরে আমরা গাড়ি রাস্তা প্লায়েবল মার্চ 2022 তারা কইছে এপ্রিল 2023 না 23 এপ্রিল 2023 মার্চ 31 মার্চ 2023 এর ভিতরে এটা শেষ হইতে লাগবে। দ্যাট ইজ দ্য ডেডলাইন। আশা করি এই ডেডলাইনটা মিট হইব। আর যদি না হয় শিলচর থেকে হাফলং যে ডিভিশনটার মধ্যে আমরা সবথেকে বেশি কষ্ট হইতেছে, যে যে 90 কিলোমিটার যে আমরা ট্রাভেল করতে কষ্ট হইতেছে, মধ্যে বালাছড়া হারাঙ্গা যাও পার্ট উইচ ইজ 25.15 কিলোমিটার, এই পার্টটা যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে শিলচর হাফলং এর ডিস্টেন্সটা খুব তাড়াতাড়ি পাস মানে যাতায়াত করা যাইব, এটা আমি বিশ্বাস করি। দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার 2.0 অধীনে মঙ্গলবার বিনামূল্যে এলপিজি সংযোগ হিতাধিকারীদের মধ্যে বিতরণ করলেন আসাম সরকারের বন ও পরিবেশ মন্ত্রী এবং আগবাড়ি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন ধলাই বিধানসভা সমষ্টির বরজালেঙ্গা উন্নয়ন খণ্ডের অন্তর্গত লোহারবন্দে আরতি ভারত গ্যাস প্রমিন গ্রামীণ বিতরক দ্বারা আয়োজিত অনুষ্ঠানে হিতাধিকারীদের মধ্যে বিনামূল্যে গ্যাস সংযোগ বিতরণ করেন মন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, মানুষ কেন এরকম অনুষ্ঠানে যায়? এগুলো আনন্দ অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানগুলো ভবিষ্যৎ নির্মাণ করে। আমরা যে কোনো পুজোতে যাই, পুজোতে যাওয়া মানে কি শুধু পুণ্য সঞ্চয় করা নয়, এই পুজোর মাধ্যমে যে কথাগুলো উঠে আসে তার জন্য সমাজের ভবিষ্যৎ নির্মাণ হয়। আমরা যে কারো বাড়িতে বিয়েতে যাই, কেন যাই? যে দুটা জীবন একত্রিত হয়ে ভবিষ্যৎ নির্মাণ হবে, তার জন্য যাই। আজকে এখানে বিপিএল ক্যাটাগরির যারা আছেন তাদেরকে উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে, আর এটাতে আপনাদেরও ভবিষ্যৎ নির্মাণ হবে। ভবিষ্যৎ কি নির্মাণ হবে? এই যে এখানে বলা হয়েছে যে আমাদের লক্ষ্মীরানী যাদব বলেছেন যে সময় বেঁচে যায়। পৃথিবীতে সবচাইতে দুষ্কর একটা জিনিস আছে, সোজাসুজি পাওয়া যায় না, সময়। এই সময়টা মোদিজি আমাদেরকে অল্প হলেও প্রতিদিন বাঁচিয়ে দিবে। আপনি চিন্তা করেন, খড়ি নিয়ে আসবেন, এটাকে শুকাবেন, উনুন তৈরি করবেন, জ্বালাবেন, যে সময়টা লাগবে এই সময়ের অর্ধেক থেকেও কম সময় আপনার যে এই গ্যাস কিভাবে মায়েদের স্বাস্থ্যকে শেষ করে দিয়েছে। আপনি গ্যাস ব্যবহার করবেন তো স্বাস্থ্যের ক্ষতি হবে না এই রান্না করতে গিয়ে। প্রত্যেক মাই তো চান তার ছেলে মেয়েকে ভালো করে রান্না করবেন বা রান্না করে খাওয়াবেন, আর ছেলে মেয়েও এটা চায় যে আমার মা দীর্ঘদিন বেঁচে থাকবেন, আমাকে স্নেহ করবেন, আমাকে আদর করবেন। কিন্তু এই যে এতদিন থেকে যে মায়েরা রান্না করে, আমার মাও খড়ির উনুনে রান্না করে আমাকে খাইয়েছেন, বড় করেছেন, আমাকে রেখে তিনি স্বর্গে গিয়েছেন। কিন্তু আমাকে এই খড়ির উনুনে রান্না করে খাইয়ে খাইয়ে হয়তো আরো 10 বছর বাঁচতে পারতেন যদি এই গ্যাসের চুলায় যদি তিনি রান্না করে খাওয়াতেন। এই ব্যবস্থা ছিল না, মোদিজি ছিলেন না তখন, সরকার দেয়নি আমাদেরকে, আমার মা পারেননি, যার জন্য আরো 10-15 বছর আগেই সরকার গেলেন। যুবক যুবতীর প্রেম করে বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ের 3 মাসের মাথায় যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি শিলচরের রংপুর এলাকায় সংঘটিত হয়েছে। ছেলের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। ছেলেকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে রংপুর পুলিশ পোস্টে মামলা দায়ের করেছেন মা রেবা দাস। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও তিনি কোনো ধরনের ন্যায় বিচার পাননি। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। রংপুর 4th খণ্ড সদরঘাটের বাসিন্দা মানিক দাসের পত্নী রেবা দাস জানান,
রংপুর গঙ্গাপাড়ার মঙ্গলপালের কন্যা প্রিয়াঙ্কা দাসের সঙ্গে 3 মাস আগে ছেলে গণেশ দাসের বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ের 3 মাসের মাথায় তার ছেলের রহস্যজনক মৃত্যু হয়। ঘরের ভেতর পুত্রবধূ প্রিয়াঙ্কা ও ছেলের বন্ধু বাবু বিশ্বাস থাকা অবস্থায় বাথরুমে গলায় ফাঁস লাগা অবস্থায় ছেলে গণেশ দাসকে উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, প্রিয়াঙ্কা পাল আমার ছেলের সঙ্গে 2-3 বছর পূর্ব থেকে গুপ্ত প্রেমে লিপ্ত হয়ে আমার ছেলেকে নিয়ে অনেক ছিনিমিনি খেলিয়েছে এবং পালিয়ে বিয়ে করে। ছেলে বিয়ে করায় তাদের ঘরে জায়গা দেন, কিন্তু পুত্রবধূ প্রিয়াঙ্কা ও তার সঙ্গীরা চক্রান্ত করে ভাড়া বাসা করে অন্যত্র চলে যায়। তিনি বলেন, ছেলেকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে রংপুর পুলিশ পোস্টে এফআইআর দায়ের করেছেন। পাশাপাশি পুলিশ সুপার ও জেলা শাসকের কাছে ন্যায় বিচারের আবেদন জানিয়েছেন। আমি তো হঠাৎ করে আমি ডিউটি থেকে আইসি, আমার বড় বউয়া কইছে মা সুরদায় ফোন করছে তোমারে, বলে সুরদায় ফোন করছে। ঘরের ভিতরে না গে বাড়তে কেউ গেছে কি সুরদার বাসাত, ছেলের বাসাত গেছে কি, ছেলের বাসা তো নরসিং নাকার পিছনে থাকে। অটোয় গেছে গিয়া নরসিং নাকার সামনে লামছি লাইমিয়া এই গলিটা বাক্কাটু দূরই আমিও বাসাত গেছি। তার বাসাত গিয়া দরজার সামনে দাঁড়াইয়া দরজারে গিয়া তোমাকে ডাক দিছি, দেখি কোনো তোমার শব্দ নাই। আর একবার তোমার ডাক দিছি, এরপরে লাগা ঘরের বউ একটা কইছে গণেশের মা আইছে, দরজা খুলছে, কইছে খে ঘর থেকে কইছে খে, আমি কইছি গণেশের মা। তা আসিল বাবু ওই জবাব দিছে, তো দরজা খুলছে। দরজা খোলার সঙ্গে সঙ্গে আমি কইছি আমার গণেশ কই বলে গণেশ চানো। ও আমি লগে লগে তার মুখে নাম, ছেলেটাও চুপচাপ বই দিছে, বউও পালঙ্গের মধ্যে চুপচাপ বই দিছে, আমার লগে কোনো কথা উত্তর নাই। ও আমি লগে লগে চেয়ারটা টান দিয়ে 2 মিনিট বইছি। 2 মিনিট বয়ার পরে এরপরে আমি কই না আমার ছেলের দেখি শব্দ নাই, দেখি জলের শব্দ পারম না। ও লগে লগে আমি গিয়া তো ডাক দিছি বাথরুমের মধ্যে, দেখি বাথরুমের মধ্যে ডাকদনের শব্দ নাই। ও আমি কান্দাকুটি শুরু করছি, দরজা ভাঙ্গ আমার গণেশে দেখি কথা হয় না, দেখি বাথরুমের মধ্যে। ও আশেপাশে মানুষ মালিক উলিক সব আইসে আইয়া দরজা ভাঙা। এর ভিতরে বউ পালং তাকিয়া ওইটা কোন দিকে গেছে জানি না, বাথরুমের ভিতরে গিয়া বউরে পাইছি। তা বউরে দরজা ভাঙিয়া জিগাইছে, কই তুমি কোন দিকে আইছো? বলে আমি ওয়ালে দিয়েছি। এটা অতটুকু মানুষ নাই, ছেলের এই গলার মধ্যে তোর গিরে উড়ো নাই, এটা তোমার ফালানি হয়ে গেছে অমনে উপরে দিয়া মালার মতো। এটা মালার মতো ফালানি হইয়া ছেলের সবে দৌড়াদৌড়ি করে আনছে। আমি বুকে হইতে মাজা দিয়েছি, ছেলের শরীর পুরা হিট। আমি জানি না আমার ছেলে মরছে হয়ে রেখে, খুব হিট শরীর। বুকে হইতে তোমার মাজা দিয়া আমি আবার অজ্ঞান হইয়া পড়ে গেছি, আমি আর কইতাম পারি না কিছু। সন্দেহ হইল কি বাবু আর তার বউ 2 জন আছিল, কিন্তু ছেলেটা কিভাবে মরলো এটা আমি তোমার জানতে চাই। বাবু তার বাবু সারাদিন আসিল গিয়া তার ঘরের মধ্যে। বাবু আমার কোনো খবর উপর কিচ্ছু লয় না। বাবুরে আমি খবর দিয়ে কিন্তু আমার সন্দেহ আমার ছেলেটা কিভাবে মরলো, বাবুরে তৈয়া তার বউরে তৈয়া একটা রুমের ভিতরে। এটা আমি সত্যিটা জানতাম চাই গিয়া। আমার তো অসুস্থ আসলাম আমি 2 মাস বড়, আমি কইতাম পারি না কিচ্ছু। তখন আমার মনের ভিতরে এটা আমার ছেলেটা কিভাবে মরলো, এই বাবুরে তুইয়া তার বউরে তুইয়া কিভাবে মরলো, ছেলেটা জানতাম মারলো না নিজে নিজে মরলো না কিতা ওইটা মরলো, আমি সত্যিটা জানতাম যে বাবু আমার সত্যিটা কইতো গিয়া। প্রশাসনের কাছে আমি এটা বিচার চাই, আমার ছেলের বিচারটা শুদ্ধভাবে আমার বিচার চাই। এখানে আমি গরিব মানুষ, কোনো কাজ আমার কোনো পয়সা করির কোনো কিচ্ছু নাই, আমি কাজ করিতে খাই। যে ছেলেটা আছিল এটাও আমার নাই, টাকা পয়সা কিচ্ছু নাই, ওখানে আমি ভিখারির মতো চললাম। কিন্তু তার বিচারটা আমি চাই, আমার ছেলেটা কিভাবে মারলো এইটুকু আমার সত্যি। শিলচর কালাইন রোডের খাম্বার বাজারে এই সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি দ্রুতগতিতে আসা অল্টো গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হয়েছে 11 বছর বয়সী স্কুল ছাত্র মাহমুদুল হাসান। হাজী রাজা মিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদুল হাসান। আহত স্কুল ছাত্র মোহাম্মদুল হাসানকে দুর্ঘটনার পর উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু গুরুতর আহত হওয়া মাহমুদুল হাসানকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় মানুষ এবং স্কুল ছাত্ররা সড়ক অবরোধ করেন। পরে কাঠিগড়া থানায় খবর পৌঁছার পর পুলিশ ছুটে আসে। পরে আশ্বাস পেয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করেন জনতা।
বন বিভাগের একটি দল আজ রাজ্যের বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের দেহরক্ষী তুষার রায়ের বাড়িতে অভিযান চালায়। ধলাইয়ের ধর্মী মার্কেটে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের দেহরক্ষী তুষার রায়ের বাড়িতে হানা দেয় বন বিভাগের দল। অভিযানের সময় বন বিভাগের দলটি তুষার রায়ের বাড়ি থেকে প্রচুর পরিমাণে কাঠ বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে। অপারেশনের নেতৃত্বে ছিলেন সুনাই রেঞ্জার এস পাটোয়া এবং অভিযানের সময় 219 টুকরো মূল্যবান কাঠ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। কাঠগুলো অন্যত্র সরবরাহের জন্য এইভাবে রাখা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। উল্লেখ্য, কিছুদিন আগে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের দেহরক্ষী তুষার রায়ের স্ত্রীর মালিকানাধীন কাঠফালা ডিপুতেও অবৈধ কাঠফালা মেশিন বাজেয়াপ্ত করা হয়। ফিরছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন। শিলচর তথা বরাকের অন্যতম সাউন্ড ও লাইটের জন্য যোগাযোগ করুন শঙ্কর সাউন্ড ও লাইট, জানিগঞ্জ বাজার, শিলচর। যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, অর্কেস্ট্রা, বিবাহ বা জন্মদিনকে আকর্ষণীয় করে তুলতে ডিজে সাউন্ড, কালারিং লাইট, ইনভার্টার, ব্যাটারি সহ সব ধরনের ইলেকট্রনিক সামগ্রীর জন্য যোগাযোগ করুন শঙ্কর সাউন্ড ও লাইট, জানিগঞ্জ বাজার, শিলচর। যোগাযোগ নম্বর 9435170349 ও 7002348349। লোকনাথ জুয়েলার্স, NM দত্ত রোড, শিলচর। মহিলা ও পুরুষদের হলমার্কযুক্ত ডায়মন্ড ও সোনারূপার আকর্ষণীয় গহনার জন্য আজই চলে আসুন। মনে রাখবেন, বিবাহ বা যে কোনো সামাজিক অনুষ্ঠানে আপনাকে সুসজ্জিত ও আকর্ষণীয় করতে রয়েছে লোকনাথ জুয়েলার্স, NM দত্ত রোড, শিলচর। যোগাযোগ নম্বর 9401962421 ও 9401146094।
ফিরে এলাম বিরতির পর। শিলচরের ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্মরণিকা প্রকাশ ও গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্মরণিকা উন্মোচন করেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বিশ্বতোষ চৌধুরী। এই অনুষ্ঠানের পর ডক্টর এম মাসুম, সামাজিক প্রসঙ্গের সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, সমাজকর্মী দিলীপ রঞ্জন নন্দী ও অধ্যাপক ডক্টর বিশ্বতোষ চৌধুরীকে খোঁজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। খোঁজের বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্মের জন্য প্রত্যেকেই বক্তব্যের মাধ্যমে ভূয়সী প্রশংসা করেন। এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসএর সভাপতি বাবুল হোড়, সমাজসেবী কল্যাণ চক্রবর্তী, রোটারিয়ান শিবব্রত দত্ত, ডক্টর সিদ্ধার্থ ভট্টাচার্য, সৌমিত্রনাথ প্রমুখ। বিভিন্ন ফাঁকে আমি খোঁজের স্মরণিকা দেখছিলাম, যদিও খোঁজের খোঁজ আমি চিরকাল দেখেছি 1999 থেকেই, কারণ আমার গুরুচরণ কলেজের একটা অ্যাসেট এই খোঁজের সঙ্গে জড়িত এই উৎসাহে। আর তার সভাপতি হচ্ছেন আমি অসম্ভব শ্রদ্ধা করি একটি মানুষ হিসেবে ডক্টর এম মাসুম। তৈমুরদাকে বলছিলাম মাসুমদার বা ডক্টর মাসুম স্যারের কোনো পরিবর্তন নেই, অপরিবর্তিত এক সদা হাস্যময় মানুষ, যিনি মাটির সঙ্গে কথা বলেন, শিশুর সঙ্গে কথা বলেন, ফুলের সঙ্গে কথা বলেন। তো স্বজনদের আজকে আপনাদের আশীর্বাদে, শুভেচ্ছায় আমার স্ত্রীকে ওরা ক্যাবিনে দিয়েছে। তখনই ভেবেছি আমি সম্বর্ধনা পাওয়ার জন্য নয়, আমি একটা কথা অকপট বাক্যে এখানে বলবার জন্য এসেছি। সেটা হচ্ছে খোঁজে গোটা পরিবার এত মহান। আমি খোঁজের জন্য কিছু করিনি, স্মরণিকা ঘাটাতে দেখছিলাম শিলচরের সাংস্কৃতিক জগৎ, শিক্ষা জগৎ, সমাজসেবামূলক জগৎ, বিভিন্ন সংগঠন যেভাবে খোঁজের সঙ্গে অতপ্রত জড়িত, কোথাও কিন্তু আমার কোনো ছায়া নেই, মানে আমি করিনি। তো তারপরেও খোঁজ আমাকে এনে ডেকে সম্বর্ধনা দিচ্ছে। আমি অকপটে বলছি আপনারা মহান, আর সম্বর্ধনা দিয়ে আমাকে বড় ছোট করে দিয়েছেন। আমি বিশেষ কিছু বলতে চাই না, আপনাদের সবাইকে এই মহোৎসবায় স্বাগত জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ফোনে হুমকির পর রাতে ব্যবসায়ীর দোকানে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। গতকাল ফাটক বাজারকে বড় ধরনের অঘটন থেকে রক্ষা করল রাইডার পুলিশ। শিলচর ফাটক বাজার সুটকিপুট্টিতে সোমবার রাত 3টা নাগাদ দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ রাইডার টিমের চোখে পড়ায় রক্ষা পেল বড় ধরনের অঘটন থেকে ফাটক বাজার। এদিন রাতে পুলিশ টহল দেওয়ার সময় তাদের নজরে পড়ে আগুন লাগার দৃশ্য। তৎক্ষণাৎ আগুন যাতে বেশি দূর না ছড়ায় তারা জল ঢেলে নিভিয়ে দেন। ঘটনাটি বিবেকানন্দ রোডের বাসিন্দা মলয় মালাকার দোকানের। দোকান মালিক মলয় মালাকারকে খবর দেওয়া হয়, তিনি এসে দেখেন দোকানের অর্ধেক সামগ্রী পুড়ে গেছে। মঙ্গলবার দোকান মালিক মলয় মালাকার সাংবাদিকদের জানান, আমার নাম মলয় মালাকার। শনিবারে একটা অন্য নম্বর থেকে একটা ফোন এসে যে তোর নাম মলয়, এই তোরা বেশি বাইরে গেছো, সুটকিপুটির মানুষ একটারও চাকলাম না, তোরা মাঠের সাথে মিশে গেছ, দেখবে তোরা খেতাম, তোর অবস্থা শেষ করলে। আমি জিজ্ঞেসি কে কই যা বা কী কারণে, লগে লগে ফোন খাটিয়ে সুযোগ করিস। আমি তো কিছু ভাবছি না, বলছি মনে হয় জানাশোনা মানুষ হইতে পারে, আচ্ছা বাধ্য ঠিক আছে। তো কালকেও আবার ফোন করছি, ঠিক আছে হয়েছে সুযোগ। তারপরেও আমি চিন্তা করছি জিনিসটা আমার লগের মানুষের এরকম করতো না। তারপরে আমি এসপি অফিসের ট্রেকের লিগের নাম্বারটা দিয়ে রাখছি। শনিবার দিন ফোন করছে, রবিবার গেল, সোমবার 3টা সাড়ে 3টার সময় আগুনটা জ্বালাই দিচ্ছে। দোকানের মধ্যে আগুন লাগাই দিচ্ছে। খেয়ে লাগাইছে বা কারা লাগাইছে এটা তো জানি না, রাত্রেবেলা। তবে আমি তো ঘর থাকা বিবেকানন্দ রোড, আর দোকানই কেন, তো বিবেকানন্দ রোড ফোন গেছে, আমার মোবাইলে ফোন গেছে, ভাই তোমার দোকানে আগুন লাগছে মোটামোটা পাড়ার মানুষ। আমি এসে দেখছি এই রাইটিং বাইটি, আমরা সেখানে রাইটিং বাইটি আসলো, দেওয়া শিশু বেশের সব আসলো, তারা আগে গেছে ফায়ার ব্রিগেড আনিয়ে আগুনটা নিভে দিস। আমি পাইছি তারা আগুনটা নিভে দিস। কিরকম ক্ষয়ক্ষতি? ক্ষয়ক্ষতি তো বদি দিয়েছে, 6 থেকে 7 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি দিয়েছে। আপনার কারা সন্দেহ হয়? সন্দেহ তো করার কিছু নেই, আমরা তো বিজনেসম্যান, আমরা তো আর কোনো মারল মানুষ নাই যে ঝগড়া যাচ্ছে কথা, আমরা কোনো দুশ্মনও দেখি না। আমরা তো সকালবেলা এলাম, দোকান করলাম, সারাদিন ব্যবসা বাণিজ্য যাই করবো, বিকালবেলা করে যাই। আমার তো দুশ্মন, পার্সোনাল দুশ্মন দেখলাম না আমি। আপনাকে তো মানে কেস দিয়েছেন?
কেস দিছি না, তবে আজকে এফআইআর একটা দিয়ে রাখবো, এখন একটা এফআইআর দিয়ে যাবো। আমি থানার গেছিলাম ওসি স্যার দেখা করে লেগে, ওসি স্যার একটু ব্যস্ত ছিল, তাদের বলছেন 10 মিনিট পরে আও, আমি 10 মিনিট পরেই যাই। এফআইআরটা দিয়ে এলাম আর ওসি স্যারটা ভালো করে জানিয়ে এলাম। আপনার কি চাই না কিন্তু দিতাম আজকে ফোন করে যদি আমরা এই সটকিপুটির মানুষ আজকে এত সত্যি আমরা ব্যবসা বাণিজ্য করা যেমন কোনোদিন হয়েছে না, আজকে হঠাৎ করিয়া যে ফোনে হুমকি দিয়া একদিন আগে হুমকি দিল, পরের দিন আগে জ্বালাই দিল। আমি প্রশাসনের কাছে আপনার মাধ্যমে আগে প্রশাসন ওটাই জানাইতে চাই যে আজকে যদি আমার দোকান জ্বালাইতে পারে, তাই আমি বিবেকানন্দ যেতে সময় আমার মারতেও পারে, জানে মারতে পারে। তাই আপনাদের মাধ্যমে আমি প্রশাসনকে ওটাই জানাইতে চাই যে এটা আমরা সুবিচার চাই, বা আপনারা এটা তদন্ত করুন, আসামি ধরুন। দেখুন মঙ্গলবার ধলাই বিধানসভা কেন্দ্রের দুয়ারবন জিপির বিনোদনগর চা বাগান সংলগ্ন বালুচুরিতে বনমন্ত্রীর হাত ধরে যাত্রা শুরু করল বরাক উদ্যান। তবে সাধারণের জন্য উদ্যান উন্মুক্ত হবে 2 জানুয়ারি থেকে। সপ্তাহের শুধুমাত্র বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ওই উদ্যানে শিশু কিশোরদের থেকে শুরু করে বয়স্কদের আমেজ দেওয়ার পর্যাপ্ত সুবিধা থাকার পাশাপাশি বোটিংয়ের সুবিধা, শিশুদের ওয়াটার পার্ক, সুইমিং পুলের বিশালতা দেখে আক্ষরিক অর্থে মুগ্ধ বনমন্ত্রী শুক্লবৈদ্য। স্থানীয় জেপি সভাপতি, আঞ্চলিক পঞ্চায়েত, শিশু কিশোর, বর্ষিয়ান নাগরিকদের উপস্থিতিতে ফিতা কেটে উদ্যানের সূচনা করলেন মন্ত্রী শুক্লবৈদ্য। আয়োজকদের এই উদ্যোগের প্রশংসা করে তিনি সবুজায়নের প্রতি নিজেদের অবস্থানে অটুট থাকার পরামর্শ দেন। প্রথমেই ধন্যবাদ জানাবো যে এই বরাক উদ্যান এখানের কিছু স্থানীয় বন্ধুরা 55 বিঘা এটা ল্যান্ড এরিয়া নিয়ে তারা আরম্ভ করেছেন। প্রথম আমার ধলাইতে, এটা প্রথম বলতে হয়, এটা ব্যক্তিগতভাবে তারা কয় বন্ধু মিলে এটাকে আরম্ভ করেছেন। ব্যক্তিগতভাবে এই উদ্যানের রচনা আরম্ভ হয়েছে। আরম্ভণীতে আজকের দিনে তারা আমাদেরকে আহ্বান করেছেন, আমি এসেছি, আমার জেলা পরিষদ এসছেন এই দক্ষিণ ধলাই, সঙ্গে সঙ্গে আমার এখানের জিপির প্রেসিডেন্ট, আঞ্চলিক পঞ্চায়েত, পার্শ্ববর্তী জিপির পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েত এবং আমরা সবাই ভারতীয় জনতা পার্টির আজকের দিনে আমার এখানের মণ্ডলের যিনি সভাপতি, আমার বরজালাঙ্গা মণ্ডলের পালংঘাট মণ্ডল থেকে সভাপতি এসছেন। আমরা সবাই এসেছি এই জন্যে যে এই যে উদ্যান রচনা করা, উদ্যান নির্মাণ করা, তার পেছনে যে মানসিকতা, সৃষ্টিশীল মানসিকতা আর মানুষকে প্রকৃতির দিকে নিয়ে যাওয়ার যে প্রবণতা, এই দুটা একাকার হয়ে এখানে উদ্যান রচনার সেই মানসিকতা, সেই মনন নিয়ে তারা কাজ আরম্ভ করেছেন।
যার জন্য আমরা প্রতিনিধি হিসেবে এবং আমার দল হিসেবে আমরা যৌথভাবে এসেছি এই অঞ্চলে যারা এই কাজটা আরম্ভ করেছেন তাদেরকে আমাদের কৃতজ্ঞতা জানানোর জন্যে, যে আপনারা একটা সৃষ্টিশীল মানসিকতা নিয়ে এত সুন্দর করে এত ভালো করে আপনারা আরম্ভণী করেছেন। তো আপনারা সমাজের পক্ষ থেকে, আপনারা আমার সরকারের পক্ষ থেকে আপনারা ধন্যবাদ নিন। এখানে আর্থিকভাবে কতটা তারা বেনিফিটেড হবেন জানি না, কিন্তু যারা আসবেন এখানে উদ্যোগ যারা নিয়েছেন তাদের হয়তোবা কোনো সময় কষ্ট হতে পারে আর্থিক কারণে, এটাতে তো নিঃসন্দেহে খরচা থাকবে, খরচা হবে। বাট উদ্যোগ যেটা নিয়েছেন এই উদ্যোগের মাধ্যমে সমাজ এবং বিশেষ করে যুব সমাজ বা শিশুরা যারা আছে তাদের ভবিষ্যৎ নির্মাণের পক্ষে অনেকটা সহায়তা করবে। আজকের দিনে যদি আমরা সঠিক অর্থে বিবেচনা করি, আমাদের জীবনে আমরা অনেক পেয়েছি, প্রতিটা মানুষের জীবনে, কিন্তু আমরা কোনো না কোনো জায়গায় কিছু হারিয়েছি। যদি আমরা হারিয়েছি তো আমরা অনেক সময় দেখি প্রকৃতিকে ভালোবাসা আমরা হারিয়েছি, আমরা অনেক সময় দেখি যে কিভাবে সমাজকে নিয়ে যাব আমাদের যে চরিত্র নির্মাণের মাধ্যমে, হাসি খুশির মাধ্যমে, কনস্ট্রাকটিভ মনোভাবের মাধ্যমে কিভাবে আমরা সমাজে নিজেকে প্রস্তুত করব, তার যে ব্যবস্থা, তার যে পরিকাঠামো, ওইখান থেকে আমরা দূরে সরে গিয়েছি। যার জন্য আমিও ব্যক্তিগতভাবে কিছু শেয়ার করছি ওনাদের সঙ্গে যে এভাবে করলে ভালো হবে। আমার যে মনের কথা ঠিক এইভাবে অন্যরাও করছেন, আগামী দিনে অনেক করবেন, আপনারা সাংবাদিক বন্ধুরা করবেন। তো সবাই মিলে এখানে যাতে প্রকৃতিকে খুঁজে পাওয়া যায়, এখানে যাতে জীবনকে খুঁজে পাওয়া যায়, এখানে যাতে সংস্কারকে খুঁজে পাওয়া যায়, এখানে যাতে শিক্ষাকে খুঁজে পাওয়া যায়, এই পরিবেশ নির্মাণ করার জন্যে আমরা তাদেরকে অনুরোধ করছি এবং করে যাব, সমাজও করে যাবেন। সৃষ্টিশীল মনন নিয়ে যারাই কাজ করেন, যারাই চিন্তা করেন তারা করবেন। আমি আহ্বান করব আপনাদের মাধ্যমে যে সমাজের মানুষ আসুক আমাদের এই বরাক উদ্যানে এসে অন্তত কিছু সময় স্বস্তির নিঃশ্বাস নিক, কিছু সময় প্রকৃতির পাশে থাকুক, কাছে থাকুক, প্রকৃতি নিয়ে ভাবুক। এই কথা বলে পুনরায় আমি আমার যারা সঙ্গে এসছেন সবাইকে আমিও ধন্যবাদ জানাচ্ছি, আর সঙ্গে সঙ্গে যারা আয়োজক মণ্ডলী পুনরায় আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা জানি এই কথা, আমরা জানি যেখানে উদ্যান রচনা করে হয়তোবা অডেল বৈভবের মালিক হবেন না, কিন্তু যে বৈভব দিয়ে যাবেন সমাজের উদ্দেশ্যে তাদেরকে আমরা সমাজের পক্ষ থেকে স্যালুট জানাচ্ছি আর সবাইকে আমন্ত্রণ করছি, আসুন আপনারা দেখুন। আমাদের এই পার্কটার নাম বরাক উদ্যান, হ্যাঁ, যেটা আমরা 2019 সাল থেকে কাজ শুরু করেছিলাম। আজ তার শুভ উদ্বোধন হলো মাননীয় শ্রী পরিমল শুক্লবৈদ্যের দ্বারা। তো এখানে আমরা আপাতত চিলড্রেন পার্ক, ফ্যামিলি পার্ক, রেস্টুরেন্ট এবং বোটিংয়ের ব্যবস্থা রেখেছি। তো আগামী দিনে আরও অনেক কিছু আমাদের স্বপ্ন আছে। সম্ভবত নেক্সট সামারে আমরা ওয়াটার পার্কেরও ব্যবস্থা করে নেব। তারপরে আরও অনেক কিছুই আমাদের ইচ্ছা আছে করার, তো দেখা যাক। আর আশা করি আপনাদের এখানে আসলে পরে একটা প্রাকৃতিক একটা পরিবেশের মধ্যে অনেক ভালো লাগবে। কতটুক জমিতে তৈরি করা হয়েছে? এখানে আছে 55 বিঘা জমি আছে, তো পুরোটা তো এখনো ইউজ হয়নি। আজ সারা দেশের সাথে সম্মতি রেখে কাছাড় জেলার বিভিন্ন স্থানে ভারতবর্ষের একমাত্র বিপ্লবী ছাত্র সংগঠন এআইডিএসওর 68তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এদিন সংগঠনের কর্মী সমর্থকরা মিলিত হয়ে সকাল 10 ঘটিকায় সংগঠনের জেলা কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন সংগঠনের কাছাড় জেলা কমিটির সম্পাদক গৌরচন্দ্র দাস। এরপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিলচর টাউন কমিটির সম্পাদক আপনলাল দাস এর সভাপতিত্বে পরিচালিত আলোচনা সভায় উদ্দেশ্য ব্যাখ্যা করে সংগঠনের টাউন কমিটির অন্যতম সদস্য স্বপন চৌধুরী, জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস। শিলচর টাউন কমিটির সম্পাদক আপনলাল দাসের সভাপতিত্বে পরিচালিত আলোচনা সভায় উদ্দেশ্য ব্যাখ্যা করেন সংগঠনের টাউন কমিটির অন্যতম সদস্য স্বপন চৌধুরী, জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস। Long live IDS, so long live IDS এর প্রতিষ্ঠা দিবস। দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তুলতে IDS এর প্রতিষ্ঠা দিবস পালন করুন। IDS, so long live। দীর্ঘক্ষণ থেকে শুনেছো
বক্তব্য আজকের ভারতবর্ষের অবস্থা, এই অবস্থার মুখে আমাদের কি করণীয়, এই বিষয়ের উপরেই আমাদের আলোচনা। আমি যেটা ভাবছি সেটা করব। প্রথমেই আমার মনে হচ্ছে আজকে খুবই আনন্দ, কারণ তোমাদের মতো ছাত্র অবস্থায় আমি এই সংগঠনে যুক্ত হয়েছিলাম। আজকে ধরো 43তম এই মানে 28 ডিসেম্বর আমি পালন করছি। তার আগে সংগঠন গড়ে উঠেছে, তোমরা শুনেছো 54 সনে। তার আমার জন্য এটা বিরাট আনন্দের। দীর্ঘদিন আমি এই সংগঠনের সঙ্গে যুক্ত থাকার ফলে আমি এতদিন পালন করতে পেরেছি। আরও ভবিষ্যৎ জীবন আমরা দেখে যাব, ডিএসওর কার্যক্রম আরও শক্তিশালী হবে, সেটাই আনন্দের বিষয়। তোমাদেরও জীবনে এইরকম আনন্দ আসবে, দীর্ঘদিন তোমরা এই ডিএসওর সঙ্গে যুক্ত থেকে আন্দোলন চালিয়ে যাবে। বিষয়টা হলো যে আজকে এই যে ডিএসও সংগঠন 54 সালে যখন কমরেড সিদ্ধার ঘোষ এই সংগঠনটা গড়ে তুলেছিলেন, তখন এই দেশের ছাত্র যুবকরা ভেবেছিল যে ব্রিটিশ মাত্র এই দেশ থেকে গেল। তোমরা জানো 47 সনে ব্রিটিশ গেল। এই ব্রিটিশ যাওয়ার 5-7 বছর পরেই কমরেড সিদ্ধার ঘোষ আরেকটা সংগঠন গড়ে তুলতে গেলেন। তখন দেশের ছাত্র যুবকদের মধ্যে চিন্তা ছিল যে এটা কি দরকার কি, কারণ দেশ তো সবেমাত্র স্বাধীন হয়েছে। যে স্বাধীনতার জন্য নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম, এদের দীর্ঘ এইরকম প্রচুর শহীদদের আত্মবলিদানের বিনিময়ে আমরা পেয়েছিলাম স্বাধীনতা। তাহলে এই স্বাধীন তো মাত্র হলো, তাহলে দেশের সমস্ত সমস্যা সমাধানের জন্য যারা লড়েছিলেন তাদের চিন্তা তো প্রতিফলিত হবে। দেশটা তো স্বাধীন হয়েছে, সব মানুষ সব শিক্ষা দীক্ষা সব পাবে, এইরকম একটা ধারণা ছিল তখন ভারতবর্ষের ছাত্র যুব সমাজের মধ্যে। তখন কমরেড সিদ্ধার ঘোষ বিরাট মার্ক্সবাদী চিন্তানায়ক, তিনি চিন্তা করে তখন দেখতে পেরেছিলেন যে ভারতবর্ষ থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদ গেছে, কিন্তু ব্রিটিশের জায়গায় আরো একটা শক্তিশালী শক্তি এসে এই ভারতবর্ষকে গ্রাস করেছে, যার বিষয় আজকে দেশের জনগণ বুঝতে পারবে না, কিছুদিন পরে দেশের মানুষ বুঝতে পারবে যে কোন জায়গাতে দেশটা চলে যাচ্ছে। একে সামনে রেখেই আমরা আজকে আমাদের কার্যালয়ে ছোট্ট করে আমরা এই আলোচনা সভা অনুষ্ঠিত করেছি, আয়োজন করেছি। এই আলোচনা সভার সভাপতি এবং আজকের দিনে ছাত্রদের যে সমস্যা, সেই সমস্যা থেকে আমরা কি করে আরো শক্তিশালী ছাত্র আন্দোলন করতে পারি, আমাদের সংগঠনের উদ্দেশ্যকে সামনে রেখে, আমাদের সংগঠনের স্বপ্নকে সামনে রেখে আমরা কি করে গোটা দেশের ছাত্র সমাজকে পথ দেখাতে পারি, তা নিয়ে বিস্তৃত আলোচনা করার জন্য আজকে আলোচনা সভার মুখ্য আলোচক ছাত্র আন্দোলনের অভিজ্ঞ প্রাক্তন ছাত্রনেতা, বর্তমানে আমাদের প্রিয় দল এসইউসিআই কমিউনিস্টের কাছাড় জেলা কমিটির সম্পাদক কমরেড প্রভাতোষ চক্রবর্তী এবং উপস্থিত আমার সহকর্মীবৃন্দ। তোমরা সবাই জানো যে গোটা ভারতবর্ষের বুকেই স্বাধীনতার পরবর্তী সময়ে যে উদ্দেশ্য নিয়ে স্বাধীনতা সংগ্রামীরা আমাদের ভারতবর্ষকে স্বাধীন করার জন্য নিজেদের প্রাণ বিসর্জন করেছিলেন, যে স্বাধীনতা সংগ্রামীরা দাবি তুলেছিলেন যে ভারতবর্ষের মানুষকে, ভারতবর্ষের ছাত্রদেরকে গণতান্ত্রিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, ধর্ম নিরপেক্ষ শিক্ষায় শিক্ষিত করতে হবে, কিন্তু স্বাধীনতার পর আজকে প্রায় 75 বছর অতিক্রান্ত, আমরা আজকে প্রতি মুহূর্তে ফিল করছি যে স্বাধীনতা সংগ্রামীরা যে উদ্দেশ্য, যে সংগ্রাম, জীবন আত্মাহুতি দেওয়ার সংগ্রামের ফলে আমরা যে স্বাধীনতা পেয়েছি,
এই স্বাধীন দেশে আজকে শিক্ষাটাকে দুইটা ভাগে ভাগ করা হয়ে গেছে। স্বপন ইতিমধ্যেই তোমাদের বলেছে যে আজকে ভারতবর্ষের অবস্থাটা পরিষ্কার এরকম, টাকা যার শিক্ষা তার, টাকা যার নেই শিক্ষাও যেন তার নেই, অবস্থাটা এরকম একটা জায়গায়। এই অবস্থাটাই আজকে থেকে 68 বছর আগে। আজকের মতো সিএনএন সংবাদ এ পর্যন্তই। নমস্কার।